হয় তখন প্রথম সারিতে যারা বসে থাকেন তারা সমাজের সেই শ্রেণীর মানুষ যারা খুব সম্ভ্রান্ত ইত্যাদি। তারপরে হাসতে হাসতে কখন যে তাদের সেই আবরণটা খসে পড়ে, ভেতর থেকে মানুষটা বেরিয়ে আসে, সেইটা দেখার জন্যই, সেইটা তার নিজের কাছেও সেই অপরিচিত মানুষটা তার কাছে চলে আসছে। সেই জন্যই কিন্তু নাটকে হাসির ব্যবহার প্রয়োজন, হাসির রসের দরকার। এখন আমরা আমাদের টার্গেট অডিয়েন্সটা কিন্তু ঠিক করে নিয়েছি, কাদের কাছে আমরা আমাদের থিয়েটার করব, এবং তারা সব ভারী বোদ্ধা মানুষ, এবং তারা আসেন ওই প্রিন্সিপালের মতো, তিনি হাসি বোঝেন কিন্তু জোরে হাসেন না, যদি ছাত্ররা বুঝে ফেলে হাসির নাটক। তো সেইটা আপনারা দেখবেন এখনকার নাটক ইত্যাদি সম্পর্কের টানাপোড়েন, গভীর সমস্যার বিষয় ইত্যাদি ইত্যাদি সব আছে, এবং সাহসী প্রযোজনা প্রায়শই বিজ্ঞাপনে থাকে, এবং কী দুঃসাহস মঞ্চে এসে সেইটা আমরা বুঝতে পারি যখন দর্শক হিসাবে আসি, এবং জটিলতর সব বিন্যাস ইত্যাদি হতে থাকে। এখন এই যে ঘটনাটা তারা মঞ্চের উপরে ঘটাতে থাকেন, তাতে মাঝে মাঝে তারা দুই একটা স্থূল কথাবার্তা বলেন, তাতে লোকজন একটু হাসলো, তাতে ওরা ধরে নেন। কিন্তু যে নাটকটার ভেতর দিয়ে গোটা সমাজটাকে একেবারে উল্টো করে দেখার কথা ছিল, মনোজ মিত্র একটা কথা বলেছিলেন যে আমরা তখনই সেইটাকে হাসির নাটক বলতে পারবো যখন একেবারে আপসাইড ডাউন করে দেখানো যায়। আমি সেই জায়গাটায় পৌঁছতে পারি কিনা, এবং সেইটা করতে গেলে একটা বিপদ আছে। বিপদটা হচ্ছে আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাকেও কিন্তু ব্যঙ্গ করতে হয়, কারণ আমরা যারা এখনও নাটক করি আমরা সেই অবস্থানে যেখানটা কিন্তু যথেষ্ট মানুষজনের কাছে যথেষ্ট নিপীড়িত মনে করার কথা, সেই নিজেকেই উপহাসের জায়গায় নিয়ে এসে যদি আমরা কোনো একটা জায়গা তৈরি করতে পারি, তাহলে সত্যি অর্থে সেইটা একটা হাসির নাটক, এবং একই সঙ্গে ওই এক চোখে হাসি এক চোখে কান্নার মতো সেটা সত্যি অর্থে একটা নাটক হয়ে থাকে। আমরা এবার চলে যাব এটার বিপক্ষে বলছেন যারা সেই দলে, এবং সেখানে এবার বলবেন দেবেশ চট্টোপাধ্যায় বলবেন, চন্দন সেন তাহলে সেখানে শেষ বক্তা। প্রথমেই অন্য থিয়েটারকে ধন্যবাদ যে বছরের শেষ দিনটা অন্য থিয়েটারের সঙ্গে কাটাতে পারবো, এটা ভেবেই ভালো লাগছে। সে বিষয়টা যাই হোক না কেন, যে বিতর্কই থাক না কেন, ভালোবাসা রইল অন্য থিয়েটারের প্রতি, ভালোবাসা রইল আমার পক্ষের এবং বিপক্ষের বন্ধুদের প্রতি। আমাদের আজকের বিষয়টা নিয়ে খুব গুরুগম্ভীর একটা আলোচনা চলছে বলে আমার মনে হচ্ছে, এবং খুব সিরিয়াস আলোচনা চলছে। আমি তার বাইরে গিয়ে একটু যেহেতু আমাদের কোনো প্রস্তুতি নেই, সেই জন্য প্রস্তুতিহীন অবস্থায় কতগুলো কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের যখন নাটকের কোন একটা ছবি হয় তখন দেখেছেন দুটো মুখ থাকে, একটা মুখ খুব বেজড়া আর একটা মুখ খুব হাসির, ও দুটো দিলেই যেন নাটক এস্টাবলিশড হয়। অর্থাৎ ট্র্যাজেডির সঙ্গে কমেডি থাকেই, ও কমেডিটাকে আলাদা করা যায় না ট্র্যাজেডি থেকে। আমার মনে পড়ছে এইখানে এই মঞ্চে অয়দীপ হাউস হচ্ছে, আমি চতুর্থ সারিতে বসে আছি। অয়দীপ হাউসের তখন খুব ভয়ঙ্কর অবস্থা, এখানে অভিনেতা আপ্রাণ একটা ট্র্যাজেডির মধ্যে ঢুকে পড়েছেন। ঠিক আমার পাশের একজন ভদ্রলোক তার পাশের ভদ্রলোককে ফিসফিস করে বলছেন, তুই নিজের মাকেও চিনতে পারলি না, বলে একটা খ্যাঁক করে হাসি। তো সেদিনকে আমি আবিষ্কার করেছিলাম যে ভাই যত ট্র্যাজেডি করো তার মধ্যে কমেডি থাকবেই, তুমি এখান থেকে বেরোতে পারবে না। তো কমেডি শব্দটা এসেছে গ্রিক থিয়েটারের, আপনারা যারা জানেন, কমস থেকে। কমসের ইংরেজি হচ্ছে টু রিভেল। রিভেল মানে টু এক্সপ্রেস ওয়ানসেলফ উইথ লাইফ অ্যান্ড এনজয়মেন্ট উইথ নয়েজ। এটা আমরা তো প্রতি মুহূর্তে টের পাই এখানে। তার কারণ আপনাদের মনে আছে ডায়নিসাসের সে উৎসবে কাঁধে সবাই ফ্যালাস নিয়ে যেত, পুংলিঙ্গ বহন করে নিয়ে যেত, এবং সেটা নিয়ে একটা নাচ গান হতো কোরাস থেকে, সেখান থেকে কমেডি। তো ফ্যালাস কি করেছে আমাদের এখানে বাংলা থিয়েটারে আমি জানি না, কিন্তু ঠিক তার কাছাকাছি অবস্থানে একটি যন্ত্র থাকে, এবং যখন নাটক শুরু হয় তার মাঝে মাঝে দর্শকরা সেই যন্ত্র থেকে মারাত্মক শব্দ করে বিভিন্ন নয়েজি এনভায়রনমেন্ট তৈরি করে জানান দেন যে আমরা আছি। সেই মুহূর্তে একটা অসাধারণ কমেডি তৈরি হয়, এবং একটা সংযোগ স্থাপন হয় আমাদের সঙ্গে দর্শকদের। তো এই কমেডি প্রতি মুহূর্তে আমরা যারা নাটক করি তাদেরকে আমাদের হজম করতে হয়। বাংলা নাটক থেকে কমেডি কোনোদিন যাবে না। এবার আসা যাক যে আমরা হাসি কেন। এটা একজন ফরাসি ফিলোসফার অনরি বার্গসন একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন, যে মানুষ মূলত দুটো কারণে হাসে। একটা হচ্ছে একটা মেকানিক্যাল বিহেভিয়ার, যখন একটা অর্গানিক বিহেভিয়ার মানে রিয়েল বিহেভিয়ারের সঙ্গে এনকাউন্টার করে তখন হাসে। আর
যাবতীয় ডিস্টার্বিং অ্যান্ড পেনফুল থটকে লুকোনোর জন্য হাসে। তো আমার এই কথাটা মনে পড়লো এখানে বসেই, যেহেতু কোনো প্রস্তুতি ছিল না, হঠাৎ করে এই বাক্সানের কথাটা মনে পড়লো। আমি তখন আমাদের থিয়েটারের প্রেক্ষিতে ভাবার চেষ্টা করলাম যে সত্যি সত্যি যেটা সৌমিত্রদা বললেন যে কেন এই আলোচনা, কমেডি নিয়ে আলোচনা, তাহলে কি হাসছি আমরা কোনো পেইনফুল অ্যান্ড ডিস্টার্বিং থটকে আটকানোর জন্য? আজকে সেই জন্যই কোনো এই বিষয় নির্বাচন, আমি জানি না। অথবা বলা যেতে পারে, ধরুন আমরা প্রতি মুহূর্তে আমাদের নাট্য চর্চার মধ্যে এই পেইনফুল অ্যান্ড ডিস্টার্বিং থটকে আটকানোর জন্য ক্রমাগত হেসে যাই। আমার মনে পড়ছে যে আমাদের একজন নাটক শেষ হয়েছে, আমি নাম বলবো না কারোর, তো আমাদের একজন ভদ্রলোকের গ্রিন রুমে যেতে তিনি বাধ্য হয়েছেন। আমাদের নাটক নয়, আমি সেখানে দর্শক হিসেবে আমি ছিলাম। শেষ হয়েছে কারণ তিনি বিনা পয়সায় টিকিটটি পেয়েছেন বলে যেতে বাধ্য হয়েছেন। নাটকটি ভালো নয়, অত্যন্ত খারাপ নাটক। এবং সেই ভদ্রলোককে যখন সেই নির্দেশক জিজ্ঞেস করছেন কেমন লাগলো, তিনি একটু হেসে বলুন না কেমন লাগলো। এই যে অমোঘ হাসির ব্যবহার, এই যে মুচকি হাসির ব্যবহার, এই যে পেনফুল অ্যান্ড ডিস্টার্বিং থটটাকে আটকানোর জন্য আমরা যে হাসিটা ব্যবহার করলাম বাংলা থিয়েটারে, এটা অসাধারণ মুহূর্ত। তার একটু পরে যখন অত্যন্ত বাড়াবাড়ির জায়গায় পৌঁছলো, তখন তিনি হাসিটাকে একটু দীর্ঘায়িত করে বললেন ভাবা যায়। তো আমরা বাংলা থিয়েটারে প্রায়শই এই কমেডিটাকে ব্যবহার করি আমাদের নিজস্ব চর্চার মধ্যে, যেখানে বাংলা থিয়েটার এই নিজস্ব চর্চার মধ্যেই কমেডিটাকে ব্যবহার করে থাকে। তার নাট্যচর্চার মধ্যে থেকে কমেডি নাটক কোনোদিন উঠে যেতে পারে না, যাওয়া সম্ভব নয়। এবার ধরা যাক যে আমাদের যে বিপক্ষের বক্তারা বলেছেন দুজন, একজন ঐতিহাসিক আর একজন তাত্ত্বিক। ঐতিহাসিকদের মুশকিল হচ্ছে তারা বিষয়ে ঢুকতে পারেন না। তারা ইতিহাস নিয়ে এমন আলোচনা করতে থাকেন যে মূল বিষয়ে ঢোকার আগেই শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়। মেঘনান্দার ক্ষেত্রেও তাই হয়েছে। আর তীর্থদার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাত্ত্বিক যারা, তারা খুব তত্ত্ব নিয়ে আলোচনা করেন, কিন্তু তত্ত্বটা বিষয়ের বাইরেই সবসময় চলে যায়। তো এটা একটা বিষয় বহির্ভূত তত্ত্বকে বিষয়ে জোর করে আনলে যে কষ্ট বা যে পরিশ্রম, যে মেধা, এবং তিনটের যে তিনি অপচয় করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। এবারে আমি বলবো যে পক্ষে, অর্থাৎ বাংলার হাসির নাটকের এন্তেকাল ঘটেছে এই মতটাকে প্রতিষ্ঠা করার জন্য যারা আজকের আলোচনা সবাই এসেছেন, তাদের মধ্যে শেষ বক্তা দেবাশিস রায়, তিনি বলবেন। অশোক দাস শুরুতেই বলেছেন যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। তা আমি এখনো পর্যন্ত ব্যক্তিগত আক্রমণ ছাড়া কোনো কমেডি আমার মনে পড়ছে না। এবং ব্যক্তিগত জীবনেও যে সমস্ত ব্যক্তিগত আক্রমণ হয় বা ব্যক্তিগত পতন বা অস্বাভাবিক উত্থান হয়, সেখান থেকে এই সমস্ত কমেডিগুলো উঠে আসে। মানে স্ট্যাটাসের হেরফের তো কমেডি, তা সেই স্বাধীনতা কিঞ্চিত ছাড়লে পরে আমার মনে হয় সুবিধা হয়। না, কিন্তু এখন তো এটা তো নাটক হচ্ছে না, নাটক নিয়ে আলোচনা, তাহলে সমষ্টিগতভাবে করা যাবে। আচ্ছা, নীতিগতভাবে যেটা সমস্যা আপনারা দেখছেন, দুজন বক্তা বসে আছে, ভালো করে চেহারাগুলোর দিকে দেখুন। একজনের চুল সাদা, প্রথমে যিনি বলে গেছেন সৌমিত্র বসু, আরেকজনের চুল কালো, দেবেশ চট্টোপাধ্যায়। একজনের পোশাক ভারতীয় বাঙালি, আরেকজনের পোশাক আধা ওয়েস্টার্ন, এবং এটা বলেছেনও সেরকম প্যাটার্নে। বিষয়টা কিভাবে, সৌমিত্র বসু ওনার বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে উনি এখন মনে করছেন থিয়েটারটা বাইরে ছড়ানো প্রয়োজন। এবং সেটা কখন এসে মনে করছেন, যখন মাথার সব চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে, এবং ওই তোম্মামুখ দর্শকদের তিনি সারা জীবন লালন করে এসছেন এই একাডেমিতে। হয়তো পর্দা ফাঁক করে দেখেছেন কজন এসছে। তারপরে এই সব কিছু শেষ করার পর বৃদ্ধস্ব তরুণী ভার্যার মতো উনি রাস্তায় নেমে পড়েছেন। এবার কতদিন এটা সামলাতে পারবেন আপনারাই দেখুন, এবং সেই নাটকের কি ভবিষ্যৎ আপনারাই জানবেন। আর তার পরবর্তী বক্তা দেবেশ চট্টোপাধ্যায়। আমি ঠিক বুঝতে পারছি না ও কখন সীমা পার হবে, আপনারা বলে দেবেন আমাকে, আমি খুব ভয়ে আছি। হ্যাঁ, পরবর্তী বক্তা রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়। অসম্ভব গাম্ভীর্য এবং শব্দের ব্যবহারে যিনি সভা ভরিয়ে তুলতে পারেন। তার পোশাকে রয়েছে
উপরের দিকটা ওয়েস্টার্ন কিন্তু নিচের দিকটা মানে কি বলবো ওয়েস্টার্ন শ্রমিকদের পোশাক, এই দুটোর একটা অদ্ভুত মিশেল। এবং তিনি এমন একটা ভাষায় কথা বলেন, মানে অনেককেই অনেক রেফারেন্স দেন যেগুলো বিদেশি নামের রেফারেন্স, তারা হয়তো এক্সিস্ট করেন না, কারণ আপনারা তো ওগুলো নিয়ে বসে নেই, কিন্তু সেগুলো আমাদের সেই মুহূর্তে মানতে হবে। চলবে। তার ফলে যে কটা উদাহরণ উনি দিয়েছেন, হয় ফরাসি, নয় নয় তামিল, নয় তেলেগু, আমরা ঠিক কানেক্ট করতে পারিনি। আচ্ছা, যাই হোক, আরেকজন বক্তা ওখানে অপেক্ষা করছেন। কার সম্পর্কে এখনই বলবে নাকি? তাহলে তাহলে এবার বিষয়ের কথা বল। এবার আমি বিভাসদাকে বলতে চাই যে বাংলা থিয়েটারে আপনারা লক্ষ্য করুন টার্মটা, বাংলা থিয়েটারে কমেডি নাটকের এন্তেকাল হয়েছে। এন্তেকাল কাদের হয়? সংখ্যালঘু মুসলিমদের এন্তেকাল হয়। তার মানে বাংলা থিয়েটারে চিরকালই কমেডি সংখ্যালঘু ছিল ছিল। এবার সরকার তোষণ মানে জনগণ তোষণ করে যতটুকু পারে বাঁচিয়ে রেখেছে। কিন্তু বুঝতে হবে কমেডি আসলে সন্ত্রাস, যেমন মুসলিম সন্ত্রাস থেকেও আমরা ভীত, মুসলিম কমিউনিটি নয়, মুসলিম সন্ত্রাস। তাহলে কমেডি তো কমেডির অনেক বড় বিস্তার আছে। শুধু হাসছি, ব্ল্যাঙ্ক হাসছি, আর আমি সন্ত্রাস ছড়াচ্ছি, দুটোর পার্থক্য আছে। একটা কি বলবো, একটা ভারী নাটক যতটা সন্ত্রাস ছড়াতে পারে, একটা কমেডি নাটকের সন্ত্রাস ছড়ানোর গভীরতা তার থেকেও বেশি। এবার কিভাবে কমেডি নাটকের এন্তেকাল ঘটলো? না, আমি মনে করি যে এন্তেকাল ঘটেনি। যারা বলছেন তারা যথার্থ বলছেন, কারণ তারা আমার সময় শেষ হয়ে গেছে। আমি বলছি 1 মিনিট আছে। হ্যাঁ, না আমি সৌমিত্রদার মতো করতে চাই না। উনি বলেছিলেন 1 মিনিট আগে শেষ করব, দুবার বেল বেজেছে, আমি ওটা করতে চাই না। আমি বলি আমাদের জীবনে তো আমরা আত্মসমালোচনা নিতে ভুলে গেছি। আমি কিছুদিন আগে এই শার্লজের একটা বই আছে, উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক, বাংলায় যেটা, শার্লজের বইতে পড়ছিলাম যে কিছু কিছু মানুষকে দেখবেন আপনারা অজান্তেই শ্রদ্ধা করবেন, আর কিছু কিছু মানুষকে আপনি ইয়ার ভাববেন, দোস্ত ভাববেন। এই শ্রদ্ধার মানুষ হয়ে উঠুন। কিভাবে? তার মধ্যে একটা আমি খুঁজে পেয়েছি গাম্ভীর্য, এবং সেটা রক্ষা করতে গিয়েই অপরের শ্রদ্ধার, অপরের নজরে পড়বার জন্যই আমরা আত্মসমালোচনা, আত্মঘাত হারিয়ে ফেলছি। অ্যাকচুয়ালি আত্মঘাতী না হলে কমেডি বিলুপ্ত হয়। আর আমরা বাংলা থিয়েটারে, বিশেষত আমি বাংলা নাটকে বলছি না, বাংলা থিয়েটারে ওই যে 3 জন বসে আছেন, এরা আত্মঘাতী হতেই ভুলে গেছেন। ধন্যবাদ। চন্দন সেন বলবেন এই প্রস্তাবের বিপক্ষে। উনি মনে করেন এন্তেকাল ঘটেছে। ঘটেনি। আমাদের এই আলোচনা সভাটি আমি জানতাম বিভাসদা বা অন্য থিয়েটার যখনই আয়োজন করেন তখন খুব টাইমলি শুরু হয়, কিন্তু আজকে টাইমলি শুরু হয় এবং টাইমলি শেষ হওয়ার অন্য একটা তাৎপর্য আছে। এই কারণে যারা বাংলা থিয়েটারের এন্তেকাল ঘটেছে বলছেন, এতক্ষণ ধরে চেঁচালেন, তাদের মধ্যে অন্তত 2 জনের কথা আপনাদের সামনে প্রথমে নিবেদন করি। একজনকে এখনই ছুটতে হবে, একটু পরেই ব্রাত্য বসুর লেখা একটি কমেডি আপনাদের সামনে দেখাবেন, দেবাশিস রায়, এই পক্ষের শেষ বক্তা। আর মেঘনাথ ভট্টাচার্য যেখান থেকে ছুটবেন, নতুন তার নাটক যেটি আমাকে দিয়ে তিনি লিখিয়েছেন, সেই নাটক মলয়ারের লেখা একটি কমেডি, সেই কমেডিটার তিনি প্রস্তুতিপগ্ন আছেন, তাকে তাড়াতাড়ি ছুটতে হবে ওই কমেডিটা শেষ করার জন্য। বাংলা থিয়েটারে এই ধরনের মানুষদের হাতে কতটা নিরাপদ আপনারা ভেবে দেখবেন। যারা উদ্যোক্তা, বিভাস চক্রবর্তী সহ যে অন্য থিয়েটার, তারা সাম্প্রতিক সময়ে অসাধারণ 3টি কমেডি উপহার দিয়েছেন। একটি জগা খিচুড়ি, একটি পেট চুরি, আর সাম্প্রতিকটি হচ্ছে অলিক বাবু। এখন অভিনয় হচ্ছে যতীন্দ্রনাথ ঠাকুর, সেই অলিক বাবু প্রহসন নিয়ে এসে এখন তারা মঞ্চ মাতাচ্ছেন এই সময়ের একজন তরুণ নির্দেশকের নির্দেশনায়। কমেডির এন্তেকাল ঘটেছে এটা তারাই বলেন যাদের নিজস্ব বিচারবোধের এন্তেকাল ঘটে গেছে। আমি বিশ্বাস করি
বাংলা থিয়েটারে কমেডি চিরজীবন্ত। আসলে যারা বলছেন এন্তেকাল ঘটেছে তারা সেই প্রজন্ম যে প্রজন্ম বলেন আমি বৃদ্ধ হয়ে গেলে পর যা কিছু হবে তাকে সবই নস্বাত। একটা সময় ছিল জানো কি নাটক, আর এখন দেখা যায় না, ভাবা যায় না। আগে দারুণ দারুণ সব কমেডি হতো, এখন কমেডি আর দেখা যায় না, খুঁজে রাখেন না। তাদের ভূগোলটা সীমাবদ্ধ মহানগরের, তারা জানেনই না কলকাতা বা কলকাতার বাইরে কত অসাধারণ কমেডি তৈরি হচ্ছে। তারা খবর রাখেন না দক্ষিণায়ন নামক একটা হাওড়ার দল আছে যারা অসাধারণ কমেডি তৈরি করেন। তারা খবরই রাখেন না যে কল্যাণী নাট্য চর্চা কেন্দ্র দাঁড়িয়ে ফোর চরিত্রবান চোর কতগুলো অসাধারণ অভিনয় করলেন। তারা খবরই রাখেন না উত্তরবঙ্গে কি অসাধারণভাবে 2-3টে অসাধারণ কমেডি তৈরি হচ্ছে, খবর রাখেন না। কারণ কলকাতার ভূগোল যেখানে নিয়ন্ত্রিত মিডিয়া এবং নিমন্ত্রিত বিদ্বান দর্শকদের সামনে তারা অভিনয় করে হাততালি করুন এবং বলেন দুর্ধর্ষ নাটক হয়েছে, তারা এইসবের কমেডি রাখার খোঁজ রাখেন না। আমি বরঞ্চ উল্টো কথায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার সাম্প্রতিককালে অসাধারণ কয়েকটি কমেডি দেখা হয়েছে। একটি কমেডির নাম তো আমার বলতেই হয়, সে কমেডিটি অসাধারণ লেগেছিল সীমা মুখোপাধ্যায়ের নির্দেশনায়। কমেডির নামটি হচ্ছে অধরা মাধুরী, দুর্ভাগ্য তার লেখক তীর্থঙ্কর চন্দ্র। আচ্ছা, আমার এই দেখাগুলো আপনাদের অভিজ্ঞতার সঙ্গে মিলে যাবে। অর্থাৎ তারা যেখানে বলেন তারা কেউ মনে করেন যে কমেডি মানে স্থূলতা, কেউ মনে করেন কমেডি মানে ভাড়ামো, কেউ মনে করেন মলয়ারকে নাকচ করা উচিত, বরঞ্চ সাঁতরেকে নিয়ে আসা উচিত, অথবা অন্য কোনো ফরাসির লেখক অথবা অন্য কোনো জার্মান লেখক যারা খুব গুরুগম্ভীর কথাবার্তা বলবেন। কিন্তু উৎপল দত্ত থেকে শুরু করে আমাদের সেরা নাটককাররা, অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সেরা নাটককাররা, সেরা নাট্য নির্মাতারা বারবার প্রমাণ করছেন যা কিছু মহৎ, যা কিছু স্মরণীয়, যা কিছু গ্রহণীয়, সেটা যদি সিরিয়াস নাটক হয় তার মধ্যে সার্টেন এলিমেন্টস অফ কমেডি না থাকলে মানুষ অ্যাকসেপ্টই করে না। তার ফলে আপনি দেখবেন যে উৎপল দত্তের সেরা নাটকটি যদি বলা হয় টিনের তলোয়ারের পরতে পরতে হাসির হিল্লোল বয়ে যায়, এমন অসাধারণ সব হাসি। আর তাছাড়া সবচেয়ে বড় কথাটা হচ্ছে, আপনারা যারা কমেডি নাটকের উৎসটা জানেন তারা তো জানেন যে গ্রিসে যখন এথেন্সে যখন কমেডি হতো 15,000 লোকের সামনে, তখন তাদের নির্ধারণ করা হতো 3 জন ট্র্যাজেডি লিখবেন, 3 জন ট্র্যাজেডি লেখক আর 6 জন হচ্ছে কমেডি লেখক। দর্শক 15,000, ওপেন চাতালের সামনে বসে 15,000 দর্শক। সেদিন থেকে নির্ধারিত হয়ে গেল মানুষের যত সমস্যাই থাক, যত যন্ত্রণাই থাক, জীবন যুদ্ধে মানুষ যত ক্ষতবিক্ষতই হোক, বাইরে যুদ্ধ ঘরে যুদ্ধ, যত যুদ্ধই করুক না কেন, রঙ্গালয়ে এসে তারা শেষ পর্যন্ত কমেডির মধ্যেই তারা প্রার্থিত বিনোদনটি খুঁজে পায়। আপনাদের কাছে রায় নেবার আগে, অর্থাৎ হাসির নাটক কি মারা গেছে নাকি সে বেঁচে আছে, তার ভবিষ্যৎ আছে, এ বিষয়ে আপনাদের মতামত শোনার আগে সামান্য 2-1টা মন্তব্য করব আর জানতে চাইব বিভাস চক্রবর্তী কিছু বলতে চান কিনা, কারণ তার কথা, তার রেফারেন্স বারবার এসছে। আমার মনে হয় যে আজকের আলোচনা অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। আমি বিতর্কের জয় পরাজয় নিয়ে খুব একটা ভাবিত নই। আপনারাও জানেন যে বিতর্কের মধ্যে দিয়ে পক্ষে বিপক্ষে নানা মত সঞ্চালন হতে থাকে, তার ফলে মস্তিষ্কের মধ্যে যে ক্ষরণ হয় তাতে উপকার হয় সকলের, যারা বলছেন যারা শুনছেন সবারই। আজকে শীতের সকালে আমরা অনেক মনোরম এবং অনেক ভাববার মতো কথা পেয়েছি বক্তাদের কাছ থেকে। হয়তো একটা ক্ষেত্রে ওদের নজর তেমনভাবে পড়েনি, আমি সেইটা একটু রেফার করে আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে যে এখানে কিন্তু হাসির নাটক এই কথাটা ব্যবহার করা আছে, কমেডি কথাটা ব্যবহার করা নেই। কমেডি এবং হাসির নাটক সম্ভবত আমার ধারণা এক নয়। ট্র্যাজেডি আর কমেডি এটা গ্রিক যুগে থেকে চলে আসছে, নাটকের দুটো ধারা। পুরনো বাংলায় একে বিষাদাত্মক এবং মিলনাত্মক বলা হতো। ট্র্যাজেডি এন্ডস উইথ ডেথ, উইথ সেপারেশন, উইথ সাফারিং, মৃত্যু হবে, বিচ্ছেদ হবে, দুঃখ হবে, কষ্ট হবে এবং তার কোনো পরিণাম থাকবে না। কারণ খ্রিশ্চিয়ানসরা যারা এই নাটক লিখেছেন ইউরোপে, তারা এরকম পরকাল, পরবর্তীকাল, পুনর্জন্ম এসব বিশ্বাস করেন না বলে ওটা মৃত্যু, অন্তহীন বিষাদ। আর কমেডি মিলনাত্মক, কমেডিতে এন্ড উইথ রিউনিয়ন, জয়, সেলিব্রেশন অফ লাইফ, এইসব কথাবার্তা ইংরেজি সাহিত্যের ছাত্ররা অনন্তকাল ট্র্যাজেডি কমেডির তফাতের মধ্যে পড়ছেন।
কিন্তু আসল কথা হলো যে এই ভেদটা পরবর্তীকালে লুপ্ত হয়ে যায়। অলমোস্ট শেক্সপিয়ারের সময় এসেই দেখা যাচ্ছে যে ট্র্যাজেডি কমেডি ভাগা থাকছে না। ওরা যেসব নাটকের কথা বলছে, আমাদের বহু নাটক মানে দুর্ধর্ষ ট্র্যাজেডি, তার মধ্যে প্রচণ্ড হাসির দৃশ্য আছে। এমনকি আপনারা জানেন লিয়ারের মধ্যেও আছে। লিয়ারের ফুল তো একটা মজার চরিত্র, শাহজাহানের দিলদার যে ভূমিকা পালন করে। আর এটাও দেখবেন যে আবার এমনকি হ্যামলেটেরও যখন ইয়রিকের সঙ্গে হ্যামলেটের দৃশ্য হয়, সেটা একটা মজার দৃশ্য হিসেবে গৃহীত হয়। অর্থাৎ কমেডি ঢুকে পড়ছে ট্র্যাজেডির মধ্যে, ট্র্যাজেডি চলে যাচ্ছে কমেডির মধ্যে। মার্চেন্ট অফ ভেনিস লিখছেন, কিন্তু সেখানে শেষ পর্যন্ত শাইলকের পরিণাম যা হচ্ছে তা দেখে কমেডি দেখার পুরোপুরি একটা আনন্দ নিয়ে লোকে মোটেই হল ছাড়ছে না। ফলে ট্র্যাজিড কমেডি কথাটা তৈরি হয়ে যাচ্ছে, ট্র্যাজি কমেডি, ট্র্যাজেডি অ্যান্ড কমেডি মিক্সচার। আরও পরবর্তীকালে এসে যখন জীবন আরও জটিল হচ্ছে 18th সেঞ্চুরিতে, ইবসেন চেকভদের সময় এসে দেখা যাচ্ছে জীবনকে আর ট্র্যাজেডি কমেডিতে ভাগ করা যাচ্ছে না। যদিও অনেক সময় লিখছেন, ইবসেন লিখছেন কমেডি ইন 4 acts, গভীর ট্র্যাজেডি লিখে চেকভ লিখছেন আ কমেডি, তবুও ট্র্যাজেডি কমেডির যে ভাগটা পুরোনো কাল থেকে সেটা যেন ভেঙে পড়ছে। কারণ জীবন জটিল হয়ে যাচ্ছে, তখন থেকে নাটক নাটকের মতো এরম হয়ে যাচ্ছে। এবং আমরা আমাদের যে সময় এসে পৌঁছেছি সেখানে ওই ট্র্যাজেডি কমেডির ওই রকম ভাগ আর নেই। কিন্তু এটাও ঠিক যে হাসির নাটক তার একটা নিজস্ব অ্যাটিটিউড থাকে, ধরন থাকে, সে জীবনটাকে একরকম করে দেখতে চায় এবং ব্যঙ্গের মোড়কে তার আক্রমণের মধ্যে দিয়ে তার অভিজ্ঞতাকে চিরে চিরে দেখতে চায় হাসির নাটক। এবং সেই হাসির নাটকের মধ্যে নানা রকম হতে পারে, সেটা রোম্যান্টিক হতে পারে, সেটা এমনকি অ্যান্টি রোম্যান্টিক হতে পারে, মধুর হতে পারে, না হতে পারে, তেতো হতে পারে, মিষ্টি হতে পারে, মিষ্টিত মেশানো হতে পারে। কিন্তু হাসির নাটকের একটা ধরন আছে, একটা জাত আছে। এটা ঠিকই যে পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ হাসি চোখের জলের একেবারে কাছাকাছি আছে। শেলি যেমন বলে গেছেন, এবং যেমন চ্যাপলিনের কমেডিতে আমরা বারবার দেখেছি যে আপনি হাসতে হাসতেই যে কোনো সময় কান্নায় চলে যেতে পারেন, কান্নার মধ্যে লুকিয়ে থাকে হাসি। আজকে সকালের অবিসম্বাদিত রায় হচ্ছে যে হাসির নাটকের এন্তেকাল ঘটেনি, এর ভবিষ্যৎ আছে, এর সম্ভাবনা আছে।